হ্যালো, am I audible? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? গুড আফটারনুন জয়দীপ। আমার আওয়াজ শোনা যাচ্ছে? ওকে। প্রণব চক্রবর্তী, গুড আফটারনুন। অ্যাডভোকেট নিবেদিতা প্রধান নন্দী, গুড আফটারনুন। ওকে ওকে, সবাই চলে আসো অনলাইনে। রানা আরিয়া, রাধে রাধে। সো জয়দীপ, প্রণব চক্রবর্তী, আকাশ নায়েক, অ্যাডভোকেট নিবেদিতা নিবেদিতা প্রধান নন্দী, বর্ণালী সাহা, তাপস মণ্ডল। তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন। লাস্ট দিন আমরা যেটা পড়লাম, আমরা কি বললাম? ন্যাশনাল ইনকাম পড়লাম। ন্যাশনাল ইনকাম পড়লাম তো তো বলো, জিডিপি at factor cost is equal to what? GDP at factor cost is equal to what? মার্কেট প্রাইস জিজ্ঞেস করিনি, ফ্যাক্টর কস্ট জিজ্ঞেস করেছি। প্রণব চক্রবর্তী, তুমি কোশ্চেনের উত্তর দাও। জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু হোয়াট? জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার দাও জয়দীপ, অ্যান্সার দাও। আচ্ছা, প্রণব বলছে অ্যান্সার করনি। নিবেদিতা, তুমি আগের দিনে ক্লাস করেছিলে ম্যাডাম? নিবেদিতা, বর্ণালী, আগের দিনে ক্লাস করেছিলে? জয়দীপ, তোমাকে তো জিজ্ঞেস করিনি বাবু, তোমার যেটা জিজ্ঞেস করি সেটা জিজ্ঞেস করো। তোমার যেটা জিজ্ঞেস করেছি ওকে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন is equal to GDP. GNP minus depreciation is equal to GDP. This is correct answer. কিন্তু জয়দীপ, তোমার কোশ্চেন জিজ্ঞেস করেছি জিডিপি at factor cost is equal to what? কি প্লাস হবে কি মাইনাস হবে বলো? প্রিসাইসলি এটা জিজ্ঞেস করেছি, তোমাকে এই কোশ্চেনটা করেছি, তুমি এই কোশ্চেনটার অ্যান্সার দাও। আমার ক্লাসে ভাই প্রতিদিন পড়া হবে, প্রতিদিন পড়া ধরাও হবে, কোনো কোনো ছাড় নেই, কোনো স্টুডেন্টকে ছাড় দেওয়া নেই, ফাঁকি দেওয়া হবে না। যারা যারা ক্লাসে আসবে প্রত্যেকের মধ্যে এরকম ঠিক গ্রুপ করে করে পড়া ধরে নেবো। আচ্ছা, অ্যাডভোকেট নিবেদিতা নন্দী, হ্যাঁ, এই যে ভুলটা করলে, এই ভুলটার জন্য তোমাকে কোশ্চেনটা করেছি। কি কোশ্চেনটা করেছি? জিডিপি at factor cost। তুমি কি লিখলে? জিডিপি at factor cost প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। এই যে ভুলটা করলে, এই জন্যই কোশ্চেনটা করেছি। কি বলেছিলাম? এই ভুলটা যাতে করো, এই ইচ্ছা করে এই জন্যই কোশ্চেনটা করেছি। এইটা বলেছিলাম, যদি মার্কেট প্রাইস হয় তখন থাকবে জিডিপি at factor cost প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এখন জিজ্ঞেস করেছিলাম এইটা কত হবে, এইটা জিজ্ঞেস করেছিলাম। তো এটার অ্যান্সার কি হতো? জিডিপি at ফ্যাক্টর কস্ট মানে এটাকে এখান থেকে বিয়ে করে দেবো, এটাকে বের করতে হবে, তাহলে এইটাই পাশে আসবে, এইটাই পাশে আসবে, তাহলে এটা এখানে প্লাস ছিল, এখানে কি হবে? এটা মাইনাস ছিল, এটা কি হবে? প্লাস সাবসিডি হবে, মাইনাস কি হবে? ইনডাইরেক্ট ট্যাক্স হবে। এই জন্য করেছি, ঠিক আছে? এই যাতে ভুলটা হয়, ভুলটা যাতে আইডেন্টিফাই করতে পারি, করাতে পারি, এই জন্য কোশ্চেনটা করেছি, ঠিক আছে? আচ্ছা, জিডিপি ডিফ্লেটার, জিডিপি ডিফ্লেটার জয়দীপ এবার বলো। কালকেও ধরেছি, জিডিপি ডিফ্লেটার পারোনি, স্যারের সব মনে থাকে। জয়দীপ শাহ বলো, জিডিপি ডিফ্লেটার ফর্মুলা বলো। কালকে ধরেছিলাম, পারোনি, বলো আজকে। চলো 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 চলো, ঝটপট অ্যান্সার দাও, ঝটপট ঝটপট অ্যান্সার দাও সবাই। বিশাল পাঠক, হাই গুড আফটারনুন। মৌমিতা শিকদার, হাই গুড আফটারনুন। রাবি ওরাও, I hope I'm pronouncing your name correctly. ORAON, sounds like রবি ওরাও, মানে ওরাওই তো হয় উচ্চারণটা। ওকে, জয়দীপ কোথায় গেল জিডিপি ডিফ্লেটার অ্যান্সার? পরপর দুদিন
দুদিন পারলে না, দুদিন ভুলে গেছো এই অ্যান্সারটা, দুদিন। এখন তো তার আগে তো লিখে দিয়েছে, শুভজিৎ রক্ষিত লিখে দিয়েছে, তারপর লিখলে হবে? কালকেও ধরেছিলাম, কালকেও পারোনি, আজকেও কিন্তু ঝটপট অ্যান্সার আসেনি। হয়তো নিজে দিয়েছে, হয়তো টাইপের সমস্যা হয়েছে, আবার এটাও হতে পারে দেখে আরেকজন লিখেছে তার উপরে লিখলে। ঠিক আছে, এই জন্য আমি বলি যাকে কোশ্চেন করছি তাকে অ্যান্সার দিতে দাও। আচ্ছা, শুভজিৎ লিখেছি কি রিয়েল জিডিপি, শুভজিৎ ভুল লিখেছো, এনজিডিপি বাই আর জিডিপি হবে, উল্টো লিখেছো। ঠিক আছে, হলো 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 বোঝা গেল? এটার মানে এখন বোঝো তোমরা, এটার মানে এখন বোঝো, এই জিনিসটার মানে বোঝো। লিখে তো দিলে জিডিপি ডিফলেটার, স্যার বলেছে এনজিডিপি বাই আর জিডিপি ইন্টু 100, গুগলেও তাই আছে, বইতেও তাই আছে, বুঝলাম, ঠিক আছে, কিন্তু খায় না মাথায়, এটা মানে বোঝো। এটার মানে হচ্ছে, এই যে কথা কথা আমরা মাঝে মাঝে বলি না, আগের জিনিসের কত দাম কম ছিল, এখন তো তার থেকে দাম দ্বিগুণ হয়ে গেছে, এখন তো দাম দ্বিগুণ হয়ে গেছে। এই যে বলি না, এটার বেসিকটা হচ্ছে এইটা, এটার বেসিসে বলতে পারি আমরা দাম কত গুণ হয়েছে। বাই দ্য ওয়ে, এখান থেকে কেউ আছো রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, এক্সপেক্ট করছো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, তাদের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোশ্চেন বলে দিই। রিয়েল জিডিপির জন্য বেস ইয়ার, বা জিডিপির জন্য রিয়েল জিডিপি কেন, জিডিপির জন্যই বেস ইয়ার কত হয়েছে, এখন কত হতে চলেছে, জিডিপির জন্য বেস ইয়ার কত হতে চলেছে, কত আছে এখন 2012, কত হতে চলেছে 22-23 বলে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স লিখে দিয়েছি। এটা কবে থেকে হবে, ফেব্রুয়ারি 27 অফ 2026 সালের 27 ফেব্রুয়ারি থেকে হবে। আচ্ছা, এটার পরেও আমরা কি নিয়ে পড়েছিলাম, এগ্রিকালচার নিয়ে পড়েছিলাম, এগ্রিকালচার নিয়ে আমরা একটু পড়েছিলাম, সন্দীপা দাস গুড মর্নিং, গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন হয়ে গেছে, গুড আফটারনুনের পার্ট হয়ে গেছে, ওটা একটা 3-এ এসে গুড আফটারনুন করবে। এখন কাজের মধ্যে চলে আসো, এখন কাজের মধ্যে চলে আসো, ওকে, চলো এখন কাজের মধ্যে আসো। অর্কমিত্র, মমিতা শিকদার, সন্দীপা দাস, তোমাদের জন্য কোশ্চেন, বলো বলো তো কোরিওলিস ফোর্সটা কি? কালকে কোরিওলিস ফোর্স করিয়েছিলাম তো, কালকে করিয়েছিলাম তো। তো বলো, কোরিওলিস ফোর্সের জন্য সাদার্ন হেমিস্ফিয়ার থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন হাওয়া ট্রাভেল করে, হাওয়াটা কোন দিকে বেঁকে, টুয়ার্ডস ইটস রাইট অর টুয়ার্ডস ইটস লেফট? কোশ্চেন আই রিপিট, কোরিওলিস ফোর্সের জন্য সাদার্ন হেমিস্ফিয়ার থেকে যদি হাওয়া ট্রাভেল করতে চায়, এইভাবে যদি হাওয়ার গতিমুখ থাকে, কোরিওলিস ফোর্সের জন্য সেটা কি রাইট সাইডে বাঁকবে না লেফট সাইডে বাঁকবে? জয়দীপ, বাকিদের সঙ্গে অ্যান্সার আছে, তোমার অ্যান্সার নেই কেন? জয়দীপ, তোমার অ্যান্সার নেই কেন? আর এত বাজে এইসব, খালি হাবি যাবি ফোন নেব না আমি। ঠিক আছে, বলো রবি শস্য কোন সময়কার, রাবি ক্রপস কোন সময়কার, কোন টাইমে হয়? রাবি শস্য কোন সময় বপন করা হয় বলো, সোয়িং টাইম বলো, সোয়িং টাইম। কখন বপন করা হয়, রবি শস্য কখন বপন করা হয়? আবার একটা পপ আপটা গো, কখন বপন করা হয় রবি শস্য?
জাস্ট 1 মিনিট লাইনে থাকো, কিছু একটা পপ আপ আসছে যেটাকে আমার একটু ট্যাকেল করতে হবে। কি পপ আপটা বুঝতে পারছি না, স্ক্রিনটা গার্ড করে দিচ্ছে বারবার করে। রবি শস্য কখন বপন করা হয়? এটাতে সবাই জুন জুলাই লিখছো কেন? জয়দীপ সাহা, অনন্যা পাল, কল্লোল ঘোষ, অঙ্কিত কর্মকার, চুমকি কুন্ডু সব জিরো, সবাই জিরো। রবি শস্য সম্বন্ধে আমরা কি বলেছিলাম? তোমাদের নোটটা বোধহয় আপলোড করা হয়নি, দেখাওনি হয়তো। এটা টাইমিং হচ্ছে অক্টোবর নভেম্বর। যদি ভুলে যাওয়ার মতো নবাত আসে, ভুলে যাওয়ার নবাত আসে, এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে শীতকালীন ব্যাপার স্যাপার। যেরকম গম, হুইট, পাঞ্জাবে গম হয়, খুব গম হয় পাঞ্জাব হরিয়ানায়, ঠিক আছে? তো এই জিনিস শীতকালের জিনিস, এতে জল কম নেওয়া জিনিস, ঠিক আছে? তো অক্টোবর নভেম্বর। আচ্ছা, তোমাদের একটা গ্রিন রেভলিউশনের পার্ট পড়ানো হয়নি, ওটা পড়াতে হবে। ওটা আজকে না হোক পরের দিনের লেকচারের মধ্যে বা কোনো একটা লেকচারের মধ্যে পড়িয়ে দেবো। ক্লাসে ডিস্টারবেন্স করলে পড়ানো সমস্যা, তো সেটা না করে, যাই হোক, এটা হলো। আর বলো, কোন টাইপের মাটি সব থেকে বেশি উর্বর? ভারতবর্ষে কোন টাইপের মাটি সব থেকে বেশি উর্বর বা সব থেকে বেশি ফার্টাইল বা উর্বর, এবং সব থেকে বেশি মাটি কোন জায়গায়, কোন টাইপের মাটির মানে এরিয়া ওয়াইজ কভারেজ সব থেকে বেশি? এরিয়া ওয়াইজ কভারেজ কোন টাইপের মাটির বেশি? এরিয়া ওয়াইজ কভারেজ, এরিয়া ওয়াইজ কভারেজ, এরিয়া ওয়াইজ কভারেজ কোন মাটির বেশি? পলি মাটি বলো না, অ্যালুভিলিয়াম ইয়ে বলো, ঠিক আছে। যদি অপশন দিই, অ্যালুভিয়াল সয়েল, রেগুড় সয়েল, ল্যাটেরাইট সয়েল, কোনটা হবে? রেগুড়, তারপরে দিলাম সিতে রেড সয়েল আর ল্যাটেরাইট সয়েল। কোন টাইপের বেশি হবে? ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা ব্ল্যাক সয়েল, এতে কোন টাইপের ফসল সব থেকে ভালো হয়? কোন টাইপের জন্য আদর্শ? কোন টাইপের জন্য আদর্শ? তুলো বা কটন। এটারই অপর নাম কি? রেগুড়। তো কটনের জন্য আদর্শ সয়েল কোনটা? অপশন এটাও দিতে পারে, অপশনে ব্ল্যাক সয়েলও দিতে পারে। ওকে ওকে, তুলো, চলো। রেগুল না, রেগুড়, ঠিক আছে, এটা আমি বুঝতে পারি, এটা টাইপিং মিস্টেক ওরা বুঝতে পারি। ঠিক আছে, চলো। একটা 18 বেজে গেছে, 15 মিনিটের মধ্যে আমরা বিগত দুটো দিনের দুটো চ্যাপ্টার নিয়ে একটুখানি রিক্যাপ করে নিয়েছি। যাদের এখনো অবধি চ্যাপ্টারগুলো দেখা সময় হয়নি, রেকর্ডিং দেখো, তো কাইন্ডলি রেকর্ডিং দেখে নাও, কারণ আমরা প্রতিদিন এভাবেই এগোবো। আমার মনে হয় টোটাল 10টা বা 11টা ক্লাস থাকবে, এর মধ্যে আমাকে ইকোনমি শেষ করাতে হবে। আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াতে চাই, মেন টপিকটা বুঝিয়ে দিতে চাই, আর চাই এমসিকিউ গুলো করাতে, মানে কি টাইপের কোশ্চেন আছে সেগুলো একটু মেন আলোচনা করে দিতে। তোমরা এটা বুঝতেই পারছো, এটা যেহেতু একটা ক্লাস, সেখানে তো এমসিকিউ পিডিএফটা বাংলা করা হয়নি, বাংলাটা করে আপলোড করে দেবো।
ঠিক আছে, এইটা বোধহয় আপলোড করা, আজকে টপিকে বোধহয় পিডিএফ আপলোড করে দিয়েছি, দেখো তো। যারা যারা টেকনিক্যাল গ্লিচের জন্য রেকর্ডিং দেখতে পাচ্ছ না, প্লিজ রাইট টু সাপোর্ট। আমি এই কারণে বলছি না যে আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি এখানে নতুন, তাই প্রথম এসব নিয়মগুলো জানতাম না। আমি এখানে আড্ডাতে একেবারেই নতুন বলতে গেলে, এখনো 2 মাসও হয়নি আমার। যাই হোক, তো আমি ব্যাংকের ব্যাচে যখন পড়াতাম, ব্যাংকের ব্যাচে যাদের এরকম প্রবলেম আসতো আমার কাছে আসতো, আমি তাদেরটা ফরওয়ার্ড করেছি। তাতে সমস্যাটা হয়েছে এইখানে এই টিমটা যে মেল আইডি থেকে প্রবলেম আসছে, যে এই সমস্যা হয়েছে, সেটা নিয়ে ওদের একটা নিজস্ব টিকিট আছে বা একটা নাম্বার করে আইডেন্টিফাই করার জন্য নাম্বার হচ্ছে। তো তুমি যদি আমাকে মেল পাঠাও, আমাকে এই রিলের ব্যাচ নিয়ে 1-2 জন মেল অলরেডি করেছে, আমি তাদেরকে রিপ্লাই এটাই করেছি, ডাইরেক্টলি এদেরকে লেখো। সমস্যাটা হচ্ছে এটা আমাকে পাঠালে, আমি সেই মেলটা এখানে যদি ফরওয়ার্ড করি, তাহলে প্রথমে আমার মেল আইডির আন্ডারে একটা টিকিট হচ্ছে, তারপরে আমার মেল আইডি থেকে সেই টিকিটটা রিমুভ করে তবে আসছে আচ্ছা স্টুডেন্টের মেল আইডি কোনটা, স্টুডেন্টের ওটা ডাইরেক্ট ওরা নিতে পারছে না, ওটা বাই ডিফল্ট সিস্টেমটা এখানে যে মেল আইডি থেকে আসবে সেই মেল আইডিটাকেই নিয়ে নেবে। তো এদেরকে তোমরা মেল করো, যারা যারা রেকর্ডিং দেখতে পাচ্ছ না, যাদের যা সাপোর্ট লাগবে, এইখানে তুমি ডেফিনেটলি নিজের রেজিস্টার্ড ইমেল আইডি থেকে মেল করো, নিজের রেজিস্টার্ড ইমেল আইডি থেকে মেল করো। ইন কেস নিজের রেজিস্টার্ড মেল আইডি তোমার কাছে নেই, তাহলে রেজিস্টার্ড ইমেল আইডিটাকে মেনশন করবে। যদি সেটাও করতে না পারো, ফোন নাম্বারটা ডেফিনেটলি মেনশন করবে, ইমেল আইডি / ফোন নাম্বার এবং নিজের নাম, মানে কোর্স কার নামে কেনা হয়েছে সেটা ডেফিনেটলি মেনশন করে কি সমস্যা হচ্ছে সেটা লিখে পাঠাও। ঠিক আছে, এরা তোমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম, and they are support they will help you, they are supposed to do that, they will help you. ঠিক আছে, ক্লাস হয়েছে, ক্লাসের আপলোড হয়ে, মানে রেকর্ডিং অটোমেটিক আপলোড হয়ে যায়। হ্যাঁ, পিপিটিটা আপলোড হয়নি, পিপিটিটা আমি জাস্ট বাংলা করে আর কিছু অ্যাডিশনাল পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই আজকের ক্লাসের যে টপিকটা রয়েছে আনএমপ্লয়মেন্ট, এটার পিপিটি আমি আপলোড করে দিয়েছি। এগ্রিকালচারের পিপিটির মধ্যে বেঙ্গলি ট্রান্সলেশনটা করা হয়ে গেছে, শুধু তোমাদের একটা টপিক পড়ায়নি, মানে পড়ানোর সময় পাইনি। আগের ক্লাস এত ডিস্টার্বেন্স হয়েছিল কিছু লোকের ম্যাল ইন্টেনশনের জন্য, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। আমি সেটাও নোটসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। নোটসের মধ্যে এটা অ্যাড করা গেছে, নোটসের মধ্যে থাকবে। গ্রিন রেভলিউশন থাকবে, অল ওভার ওয়ার্ল্ডে কি ছিল, ইন্ডিয়াতে কি ছিল, সেগুলো মেনশন করা থাকবে। অ্যান্ড বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন রকম নাম আছে, যেমন শ্রিম্পের জন্য বলে পিঙ্ক রেভলিউশন, টমেটোর জন্য রেড রেভলিউশন। ঠিক আছে, তো এরকম সে একটা টেবিল বানিয়েও দিয়ে দিচ্ছি, একবারে দেখে এটা পড়া হয়ে যাবে, এটা পড়ে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস অর নো একটু ঝট করে রেসপন্ড করে দাও। এবং খুব একটা বোঝানোর জিনিস নেই, কিন্তু তবু আমি একটুখানি পরে যখন পড়াবো আমি তোমাদের বলে দেবো। এবং সব থেকে ভালো হয় স্যার পিপিটি প্লাস বোর্ড ওয়ার্ক আর টার্মগুলো বাংলায় নিয়ে পড়ালে ভালো হতো, ইংলিশে ওয়ার্ক অনেকেরই প্রবলেম হয়। আমি এখানে এমন কিছু ইংরেজি লিখি না যে তোমাদের প্রবলেম হওয়া মানে প্রবলেম হওয়ার মতো এমন কিছু ইংরেজি। এখানে গ্রিন রেভলিউশন মানে হচ্ছে সবুজ বিপ্লব। এত সামান্য ইংরেজি যদি তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়, তাহলে খুব চাপ আছে ভাই, তাহলে সিরিয়াসলি চাপ আছে। কারণ এর আগের দিন একজন বলছিল বাংলা লেখার জন্য ভিডিও রেকর্ডিং চালিয়ে দেখা যায় যে সেটা জিডিপিটাকে বলছিল, জিডিপিটা বাংলায় এইভাবে জিডিপি লেখা, জয় রফলা রশ্মি জিডিপি, এই জাতীয় বোকা কথাবার্তাগুলো আমার সামনে না বললেই ভালো হয়। ঠিক আছে, জিওগ্রাফিতে ছিল, আমি কেন ইকোনমিতে পড়াচ্ছি কেন? আমি পড়াচ্ছি যাতে তোমরা রিলেট করে পড়তে পারো। আমি তো শুধুমাত্র এগ্রিকালচার এই ফসল হয় এটা বলে দিয়ে বেরিয়ে যেতে পারি। আমি বুঝিয়ে যাতে রিলেট করে তোমাদের যুক্তিশীলটা যাতে তৈরি থাকে। দেখো, মানুষ যুক্তি দিয়েই বোঝে, লজিকটাই মানুষের মাথায় থাকে। তুমি অঙ্কে কোনোদিন গল্প করতে পারো না, 2 + 2 4ই হবে, 2 + 2 5 হবে না। ইতিহাসে অনেক গল্প হয়। তা আমি তোমাদের এইটুকুনি এমন কিছু ইংরেজি লিখি না যে তোমাদের পড়তে পারার মতো হয় না। তো ফালতু প্রতিদিন ক্লাসে এসে সব বললো না। সেরকম অসুবিধা হলে তোমরা রেকর্ডিং দেখো, এবং এইটুকুনি ইংরেজি তোমরা বুঝতে না পারলে মুশকিল আছে ভাই।
সত্যি মুশকিল আছে, চাকরি পাওয়া মুশকিল আছে, ঠিক আছে? কারণ তুমি জীবনে সারা জীবন শুধু রেলের পরীক্ষা দেবে এমন তো না। রেল ছাড়া যখন সিজিএল বেরোবে তখন তুমি কি করবে, তাই না? এইটুকুনি ইংরেজি, তুমি একটুকুনি ইংরেজির টার্ম বুঝতে পারছো না, খুব মুশকিল আছে। তাহলে নিজেকে আপগ্রেড করো। আর আমি ছেড়ে দিলাম, রেলে তুমি চাকরি পেয়ে গেলে, তুমি অন্য কোনো পরীক্ষা দিলে না, হ্যাঁ রেলেই তুমি পরীক্ষা দেবে, রেলে ইংরেজি হবে না, বাংলাতে পরীক্ষা হবে। রেলে যখন চাকরিটা করবে একটা ফাইল আসবে, তখন তুমি বলবে, একটা ফাইল যখন ইংরেজিতে আসবে তখন তুমি বলবে যে না আমি তো ইংরেজি পড়িনি। তো এইসব মানে মাথা থেকে মেন্টাল ব্লক গুলো হাঁটাও, ঠিক আছে? আর বোকা বোকা কথা বলো না এগুলো নিজেকে, মানে তোমরা ক্লাস 1-2 এর বাচ্চা নাও বাবা, তোমরা সবাই যথেষ্ট গ্রোন আপ, এসব পড়তে পড়ো চুপচাপ। আচ্ছা এবার আজকে আসছি, আজকের টপিকে আনএমপ্লয়মেন্ট। আরে এমন কিছু টার্ম আমি বলছি না, প্লাস আমি বাংলা করে দিচ্ছি। যেমন এই যে আনএমপ্লয়মেন্টের টার্ম রয়েছে, এখানে বাংলা রয়েছে। এমন কিচ্ছু ইংরেজি হচ্ছে না যে পড়তে পারবে না, বুঝতে পারবে না, এমন কিছু বলছি না আমি। মানে এগুলো একটু বেশি বাড়াবাড়ি করা। যাই হোক, চলো আজকে টপিকে আসি। আনএমপ্লয়মেন্ট, দেখো পরিষ্কার পরীক্ষা ওরিয়েন্টেড কি পড়তে হবে, পরীক্ষা ওরিয়েন্টেড পড়তে হবে। আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কি তোমরা নিজেরা ভালো জানো। আনএমপ্লয়মেন্ট মানে ব্যাপার হচ্ছে মানে বেকারত্ব, মানে একটা মানুষের চাকরির দরকার, সে চাকরি এখনো পায়নি, ঠিক আছে? তো সেটার কি কি পার্ট আছে সেইটা দেখে, বা কি কি রকম ভাবে মানুষ চাকরি না পেয়ে চাকরি প্রার্থী হিসেবে বা বেকারত্বের জ্বালায় ভুগছে, সেটা দেখে একটা ইকোনমির একটা লেভেল বোঝা যায়। যে একটা ইকোনমিতে শুধু এটা না যে আমি বাড়ি করছি, গাড়ি করছি, কারখানা খুলছি, এটা তো কখনো ইকোনমি হতে পারে না। এটা দে আর অলসো দে আর দ্য মানে পার্ট অফ দ্য ইকোনমি, কি ফ্যাক্টরস টু দ্য ইকোনমি। কিন্তু আলটিমেটলি আমি যখন কিছু বানাচ্ছি, আমি দেশ হিসেবে যদি চলার জন্য আমি যদি একটা পলিসি বানাই, আমি যদি একজন শিল্পপতি হিসেবে একটা কারখানা গড়ি, বা একটা নতুন প্রোডাক্ট আনি, একটা নতুন দোকান খুলি, তা আমি তো চাইছি জিনিসটা মানুষের কাছে বেচতে, তবে না আমি লাভ পাবো। আমি দেখছি প্রফিট, অ্যাজ এ বিজনেসম্যান আমার শুধু প্রফিট দেখা উচিত, রাইট? তো সেই প্রফিটের জন্য আমাকে সেই সার্ভিস, যেটা আমি পণ্যটা বেচছি, গুডস অর সার্ভিস, পণ্য বা পরিষেবা যেটা আমি বেচছি, সেটার জন্য তো সেই বেচার লোকটা তো দরকার। হতেই পারে আমি সবসময় সব জায়গায় সামনাসামনি নিজে না থেকে কাউকে দিয়ে বেচছি। যেমন খুব সহজ উদাহরণ, নারায়ণা হসপিটাল বা যে কোনো একটা হাসপাতাল, রাইট? সেখানে হাসপাতালের মালিক এক, যে আর যে নার্সটা তোমার ব্যান্ডেজটা করছে সে কি এক? তো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না? তো সেম জিনিস, এমপ্লয়মেন্ট না হলে কি কি হবে সেটা দিয়ে আমাদের একটা আমরা ইকোনমিক আইডিয়া পাবো যে কারা বেকার রয়েছে, কি রয়েছে। এটা বোঝাতে আমাদের চেষ্টা করা, মানে এটা বোঝার চেষ্টা করা। এটা বুঝতে পারলেই এটা নিরসন করার জন্য কি কি স্কিমস আনতে হবে সেগুলো আমরা বুঝতে পারবো। তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপস থেকে আসার সম্ভাবনা রেলের পরীক্ষায়, যেহেতু এখন প্যাটার্ন হয়ে গেছে সবকিছু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, আসার চান্স একটু কম। কিন্তু না জানলে আমরা বুঝবো না, তাই জন্য একটুখানি আমাদের বুঝতে হবে এবং আমাদের নিজেদের কি করতে হবে, আপগ্রেড করতে থাকবে কি কি জিনিস আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এখন বাজে 1:27। I will take 5 to 10 minutes of time to explain the types of unemployment, এবং তারপরে আমরা স্কিমসে আসবো। এখানে 2-4টে স্কিমস আমি লিখে রেখেছি। এছাড়াও আমি স্কিমসের একটা আলাদা পিডিএফ তোমাদেরকে করে আমার ফ্যাকাল্টি পোর্টালে যেখানে আপলোড করা সেখানে আপলোড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে? চলো। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট অনেকগুলো টাইপ হয়, আমি মেনলি 4টে টাইপ নিয়েছি। এছাড়াও চাইলে আরো ক্লাসিফিকেশন আরো ভাঙা যায়, আরো বড় করা যায়, আমি মেন 4টে টাইপ নিয়েছি। আচ্ছা, সেটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট এবং সিজনাল আনএমপ্লয়মেন্ট। এছাড়াও ডিসগাস আনএমপ্লয়মেন্ট হয়। তো যাই হোক, আগে বলি টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। এটাই বাংলায় লেখা আছে, ঠিক আছে? ঘর্ষণমূলক বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব, চক্রাকার বেকারত্ব, মৌসুমী বেকারত্ব। আচ্ছা, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বা ঘর্ষণমূলক বেকারত্ব। Frictional unemployment is a type of voluntary and temporary unemployment that is seen when workers move between jobs or in and out of workforce, usually less than 1 month. Job resignation, layoffs, personal relocation এবং একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। বাংলায় বললে ঘর্ষণমূলক বেকারত্ব এক ধরনের স্বেচ্ছাসেবী অস্থায়ী বেকারত্ব, যা দেখা যায় যখন শ্রমিকরা চাকরির মধ্যে বা কর্মসূচির ভেতরে এবং বাইরে চলে যায়। মানে একটা চাকরি থেকে আরেকটা জায়গায় চাকরি করতে যাচ্ছে, একটা চাকরি থেকে আরেকটা জায়গায় চাকরি
রিলোকেট করছে, সেটার জন্য যেটুকুনি সময় সে বেকার থাকবে, চাকরি মানে আনএমপ্লয়েড থাকবে, সেটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল? এর মধ্যে কারো কোনো ডাউট আছে? এর মধ্যে কারো কোনো ডাউট আছে? এর মধ্যে কারো কোনো ডাউট আছে? ঝট করে একবার বলে দাও, ঝট করে একবার বলে দাও। ডাউট থাকার কথা না, খুব সিম্পল ভাষায় বলা আছে, বাংলা ইংরেজিতে লেখা আছে। কারো কোনো কোশ্চেন আছে? কোনো ডাউট, কোনো কোশ্চেন নেই? পরেরটা এগিয়ে যাই, চলো। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বাংলা ইংরেজি, আচ্ছা এইখানে বাংলার স্লাইডটা না একটুখানি তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি আপলোড অলরেডি করে দিয়েছি, আমি একটুখানি ইয়ে করে দেবো, এটা যদি চাও আমি এটাকে একটুখানি ডিপ করে দেখিয়ে দেবো, আশা করি তোমাদের দেখতে অসুবিধা হবে না, যদি হয়ে থাকে তাহলে এটা থেকে দেখে নাও। Structural employment is a form of involuntary employment caused by mismatch between the skills that the workers in the economy can offer and the skills demanded of workers by the employers. Causes in industry change, technological advancement, skill gaps. Example, coal mine workers unable to find jobs due to shift to renewable energy. ঠিক আছে, এটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এই যখন এআই, এখন তোমরা এটা নিশ্চয়ই শুনেছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা নতুন যুগ আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন অনেক চাকরি নিয়ে নেবে যে চাকরিগুলোর একটা সময় খুব ভ্যালু ছিল। আমার 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 বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তিনি এখন পেনশনার। তো আমার বাবা যে অফিসে চাকরি করতেন তাদের কাজ ছিল হচ্ছে, সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, তাদের কাজ ছিল হচ্ছে একসময় বিভিন্ন রকমের বই, জিওলজিস্টরা যে সমস্ত বই লেখেন, হ্যাঁ, সে সমস্ত বইগুলো নিয়ে রিপোর্ট এইসব নিয়ে পাবলিশ করা। তো আমি আমার বাবার থেকে শুনেছি, আমার বাবা ধরো 2016 বা 17 সালে রিটায়ারমেন্ট করেন, তার দীর্ঘ 30-35 বছরের একটা চাকরি জীবন ছিল। একটা সময় ছিল প্রিন্টিং, বই প্রিন্টিং না ব্লক দিয়ে দিয়ে হতো, মানে একটা করে ব্লক বানানো হতো, সেটা ডিটেলস আমি যাই না, মানে মুদ্রা কথা এটা আমি বলছি, ফিজিক্যালি একটা ব্লক, একটা এরকম বাস্কো টাইপের থাকতো, সেখানে সব অক্ষর ঠক্ষর গুলো সাজানো হতো, সেই অনুযায়ী ব্লক প্রিন্টিং হতো। সেগুলো আবার ব্লক কেনার জন্য একটা কোম্পানির থেকে টেন্ডার ফেন্ডার দিয়ে, যেরকম সরকারি জায়গায় সেরকম হয় সেরকম হতো। এবার যখন টুয়ার্ডস দ্য রিটায়ারমেন্ট 2015-16 বা এই যে সময়টা ছিল, তখন হিসাবে কোনো এগুলো পুরো অবসলিউট হয়ে গেছে, এগুলো পুরোপুরি অবসলিউট হয়ে গেছে। কেন? কারণ কম্পিউটারে হয়ে যায়। তুমি এখন কোনো কিছু প্রিন্ট আউট করতে গেলে ভাবো যে আমাকে কাঠের কাগজে কিছু সাজাতে ফাজাতে হবে, সেখান থেকে কিছু ব্লক ঠক করতে হবে, সব কিছু মাথায় আনতে পারো? আনতেই পারো না। তুমি ভাবো আমি ওয়ার্ডে লিখে দেবো, ল্যাপটপে লেখার দরকার নেই, মোবাইলে লিখে দেবো, বলবো প্রিন্টারের দোকানের কাকুকে বলবো, সে ফুট করে প্রিন্ট করে দেবে, ঝামেলা খতম। তো এটা এত রাম কাহিনীটা বললাম এই কারণে যে টেকনোলজি যখন অ্যাডভান্স হয়ে যায় তখন পুরোনো টেকনোলজি সেটা ধীরে ধীরে অবসলিউট হয়ে যায়। এবার সেই টেকনোলজির সঙ্গে জড়িত থাকা যে মানুষজন রয়েছে তাদের মানে কাজ হারিয়ে যায়, সহজ বাংলায় বললে তাদের কাজটা চলে যায়, কাজ হারিয়ে যায়। তো দেখা যায় এভাবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আইটি সেক্টরে এটা প্রচুর ইদানিংকালে শোনা যায় যে অ্যামাজন এত হাজার লোককে লে অফ করেছে, লে অফ মানে ছাঁটাই করে দেওয়া, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া, বা অমুক কোম্পানি বলেছে রেজিগনেশন দিয়ে দিতে। তো এইগুলো হয়, ঠিক আছে। এই হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। শিল্পের পরিবর্তন, প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তিগত উন্নতি এসবের জন্য হয়ে যায়। তো এটা আর কিছু বলতে হবে? বোঝার কোনো অসুবিধা আছে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টে কোনো ডাউট আছে? এনিওয়ান? কোনো ডাউট আছে? এগিয়ে যাই? ডাউট নেই তো? বোঝা গেল? চলো। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট results from economic recessions and downturns. Economic recessions, financial crisis, reduced demand, আচ্ছা, improves when economy recovers and growth returns. উদাহরণ দিয়েছে 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। অর্থনৈতিক মন্দা এবং মন্দার ফলাফল হিসেবে এই রকমের আনএমপ্লয়মেন্ট দেখা যায়। অর্থনৈতিক মন্দা, আর্থিক সংকট, চাহিদার হ্রাস, এইভাবে এটা দেখা যায়। তোমরা কেউ 2008 সম্বন্ধে জানতে চাও? 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সম্বন্ধে জানতে চাও? আচ্ছা, এটা তাহলে একটু ছোট্ট করে গল্প বলা হবে, একটু গল্প বলা হবে কিন্তু। আচ্ছা, আমি ইয়েলো লাইনটা ঠিক করে দেবো, চিন্তা নেই, তুমি এখন বুঝে নাও। এখন তো আমি তোমাদের পড়াচ্ছি, এখন আমি ইয়েলো লাইনটাকে ঠিক করতে পারবো না, আমি যেগুলো করার পরে করে দেবো, ঠিক আছে।
আমি করে রাখি কি তোমাদের মানে পুরোটা আমি এটা করে রাখি কি যাতে তোমরা পড়ার সময় দেখতে পারো, সেই জন্য আমি তো তাড়াতাড়ি করে আপলোড করে দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটার 2008-এর ক্রাইসিস সম্বন্ধে জেনে তোমার পরীক্ষায় খুব একটা কিছু কাজে লাগতে নাও পারে, হয়তো লাগবেই না, হয়তো কোশ্চেন কোথাও আসবে না। এটা শোনার পরেও কি তোমরা জানতে চাও, সেটা আমি একবার জেনে নিতে চাই। আদারওয়াইজ ফালতু সময় নষ্ট করো। বিশাখা বর্মন, এই ক্লাসের পিডিএফটা কি আজকে পাবো? এই ক্লাসে পিডিএফ অলরেডি আপলোড করা আছে, একবার চেক করে দেখো। বিশাখা, এই ক্লাসে পিডিএফ অলরেডি আপলোড করা আছে, এবার চেক করে দেখো। আচ্ছা ঠিক আছে, চলো আমি ঝট করে বলছি, তোমরা একটু শুনে নাও, দেখবে বেশ মজা লাগবে যে ইকোনমিতে এত কিছু হয়, আইডিয়াই ছিল না তোমাদের। দেখো, 1:35 বাজে, চেষ্টা করছি 1:40-45 মধ্যে শেষ করার। প্রথমে আসছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে বন্ড। তুমি যখন একটা লোন নাও ব্যাংকের থেকে, তুমি কি বলো যে আমাকে 100 টাকা লোন দিন, আমি 10% ইন্টারেস্ট দিয়ে 110 টাকা আপনাকে ফেরত দেবো, রাইট? ব্যাংকের কাছে তোমার মতো এরকম, তুমি কি একা লোন নাও? 1 জন, 2 জন, 5, 3 জন, 4 জন করে এরকম অসংখ্য জন, অসংখ্য লক্ষ কোটি লোকজন লোন নেয়। তো ব্যাংক কি জানে? ব্যাংক জানে ঠিক আছে বাবা, আমি এখানে 100 টাকা করে লোন দিয়ে দিয়ে আমি 1 লক্ষ লোককে লোন দিয়েছিলাম, বা 1 কোটি লোককে লোন দিয়েছি, ধরো 1 লক্ষ না বলে সহজে বলি। ধরো ব্যাংক বললো যে ব্যাংক জানে যে সে 100টা লোককে 1 কোটি লোককে 1 কোটি কাস্টমারকে, লোনের কাস্টমারকে 100 টাকা লোন দিয়েছিল। ইয়েস অর নো? বোঝা গেল এটুকুনি? তাহলে ব্যাংকের কাছে 1 কোটি লোককে 100 টাকা লোন দেওয়া কোনো ব্যাপার না। তাহলে ব্যাংকের কাছে টোটাল লোন ব্যাংক কত দিয়েছে? 100 কোটি। কারণ 1 কোটি তো কাস্টমার, আর এটা তো টাকা, এই গুণ করলে 100 কোটি টাকা লোন হয়ে গেল, রাইট? এবার ব্যাংক কি জানে কত টাকা পাবো? 1 কোটি লোকের থেকে যদি লোন রিকভার হয়, প্রত্যেকে যদি 110 কোটি করে দেয়, তাহলে আমি 110 কোটি টাকা পাবো। আমার 110 কোটি টাকা পাওনা আছে, 100 কোটি টাকা আমি লোন দিয়েছি, 110 কোটি টাকা আমার পাওনা আছে, তাহলে 10 কোটি টাকা কি আমার প্রফিট? 10 কোটি টাকা আমার প্রফিট। ব্যাংক এভাবেই চলবে, ইয়েস অর নো? তো ব্যাংক বললো যে ঠিক আছে, আমি বাবা এই যে 10 কোটি টাকা আমার প্রফিট হবে, এটা তো আমার প্রফিট হওয়ারই কথা। তাহলে এই প্রফিটের মধ্যে, এই প্রফিটটা আসা অব্দি আমি ওয়েট করি কেন? তার আগে আমি একটু লাভ কামিয়ে নিই। তার আগে লাভ কামিয়ে দিয়ে আমি বললাম, এই যে আমার 110 কোটি টাকা ইনকাম হবে, তুমি চাইলে বাবা মাঝখানে তুমি ইনভেস্ট করতে পারো, মাঝখানে তুমি ইনভেস্ট করতে পারো, তোমাকে আমি সময় মতো আমার যখন প্রফিট আসবে তোমার আমি টাকা ম্যাচিউরিটি দিয়ে দেবো। বোঝা গেল? ব্যাংক বললো অন্য ব্যাংককে, অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, অন্য বড় ইনভেস্টরদের যে আমার বাবা 10 কোটি টাকা লাভ হবে, তুমি চাইলে এখন ইনভেস্ট করতে পারো, আমার যখন লাভ হবে তোমার টাকা দিয়ে দেবো। ব্যাংক এটা করতে পারে। তো এখানে অন্য একটা, যদি এটা যদি ব্যাংক এ হয়, এখানে যদি একটা, সে কথার কথা বি ব্যাংক বলে একটা ব্যাংক আছে, সে ভাবতেই পারে ঠিক আছে, এর কাছে তো এই 10 কোটি টাকা কি 100 কোটির বদলে 110 কোটি, আমি যদি এখানে ইনভেস্ট করি 10 কোটি, এবং সি ব্যাংক বলে আমিও এখানে ইনভেস্ট করি, এরকম করে 10টা ব্যাংক যদি ইনভেস্ট করে দেয়, 10টা ব্যাংক যদি 10 কোটি করে ইনভেস্ট করে দেয়, তাহলেই কত হয়ে যায়? 100 কোটি হয়ে যাবে। যদি 11 নম্বর ব্যাংকটা ইনভেস্ট করে যায়, তাহলেই হয়ে যাবে কত? 110 কোটি। এবার প্রত্যেকে যদি 10 কোটির বদলে 11 কোটি করে ইনভেস্ট করে, ধরো 10টা ব্যাংক ইনভেস্ট করছে 11 কোটি করে, এবং এটা ভেবে নিচ্ছে যে এখানে 110 কোটি হবে, এ আমাকে 10 কোটির বদলে 11 কোটি টাকা দিয়ে দেবে, মানে সরি 11 কোটি ইনভেস্ট না, 10 কোটি করছে, ভাবছে আমি 1 কোটি টাকা রিটার্ন পাবো। এবার একটা ব্যাংকের মধ্যে অন্য ব্যাংকে ইনভেস্ট করছে, একটা ব্যাংকের মধ্যে অন্য ব্যাংকে ইনভেস্ট করছে, এটা নিশ্চয়ই লিখিত পরিচিত হতে হবে, মুখের কথায় হবে না। এটা বন্ধুকে ধার দেওয়ার মতো নয় যে বাবা তুই আমার থেকে ধার নে, 2 দিন পরে টাকা দিয়ে দেবো, ভাই কোনো চিন্তা করিস না, একদম পাক্কা 2 দিনের মধ্যে আমার টাকা চলে আসবে, তোকে 3 নম্বর দিন আমি দিয়েই দেবো। এরকম গল্প এখানে হবে না, লিখিত পরিচিত হতে হবে, মোরাললেস এটাকে গ্যারান্টিড হতে হবে। এটা যেহেতু ব্যাংক, এটা তো চিট ফান্ড নয়, ব্যাংক যেহেতু লিখিত পরিচিত হতে হবে।
আমেরিকাতেও এইসব ব্যাপারটা চলছিল। ঠিক আছে, 2008-এর যে ক্রাইসিসটা হয়েছিল ওটাকে বলা হয় ইউএস হাউজিং ক্রাইসিস বা সাবপ্রাইম ক্রাইসিস। এবার আসছি, এটা আমি তোমার জাস্ট মোটামুটি কি করে ব্যাংকের এই প্রোডাক্ট কাজে লাগে, এটাকে বন্ড প্রোডাক্ট বলে। তো কি করে এটা চলে এটা তুমি জাস্ট কোর আইডিয়াটা দিলাম। এবার গল্পটা বলে দিই, গল্পটা শুনলেই বুঝে যাবে কি হয়েছিল। কি হয়েছিল ব্যাংক ইয়েতে, ইউরোপে, এই সরি আমেরিকাতে কি হয়েছিল। আমেরিকাতে হয়েছিল এরম ভাবেই সবকিছু ছিল। আমেরিকার ব্যাংকাররা দেদার লোন দিয়েছিল, দেদার মানে একদম সবাইকে লোন দিয়েছিল। প্রথম ওদের লোভ হয়ে গেছিল, সবাইকে লোন দিয়ে ওরা বিশাল পয়সা কামাবো এরকম একটা লোভ ছিল ওদের। তো প্রথমে দেখেছিল ভালো ভালো প্রফেশন যাদের আছে, গভর্নমেন্ট সার্ভিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো জায়গায় চাকরি করে, ভালো মায়না পায়, তাদেরকে প্রথমে লোন দিয়েছিল। এরা হচ্ছে প্রাইম কাস্টমার। সমস্যা মিটে গেল, কোনো অসুবিধা নেই। এবার প্রাইম কাস্টমারদের একটা সময় এলো যে লোন নেওয়া, সেই লোনটা একটা লিমিট অব্দি তো লোকে লোন নিতে পারে না। ধরো কথার কথা, তোমার চেনাশোনা এক দাদা আছে যার মায়না দিয়ে 50,000 টাকা, কথার কথা। এই লোকটার ফ্যামিলিতে ধরো সে নিজে মানে সে নিজে রয়েছে, তার ওয়াইফ রয়েছে, তার একটা চাইল্ড রয়েছে বা দুটো চাইল্ড রয়েছে, এরকম একটা ফ্যামিলি। সে 50,000 টাকা একটা স্যালারি পায়। সেই লোকটা হয়তো 5,000 টাকা একটা ইএমআই দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে। সে লোকটা 10,000 টাকার ইএমআই দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে। কিন্তু তুমি কখনো ভাবতে পারো 50,000 টাকা মায়না নিয়ে সে কি 45,000 টাকার ইএমআই দিতে পারে? পসিবল কখনো? সম্ভব? সম্ভব না, কোনোদিনই সম্ভব না। 5, 10, 15, 20 সব ঠিক আছে, কিন্তু 45,000 টাকা ইএমআই দেবে? দেবে না। তাহলে এই যখন ভালো প্রোফাইলের লোকগুলোর একটা লিমিট অবধি চলে এলো, তখন আর কি তারা লোন নিতে চাইছে না। তখন ভালো প্রোফাইল মানে প্রাইম কাস্টমার যারা ছিল তারা বললো আমরা লোন নেব না। তারা লোন নেবেই না, লোন নিতে চাইছিল না। লোন নিতে চাইল না, আর বেশি ক্রেডিট কার্ড ইউজ করতে চাইছে না, তারা কম করতে চাইলো। এগুলো 2004-05-এর সময়কার ঘটনা। এই সময় থেকে এরা কি 2004-05 না 2002-03-এর ধরো একটা সেগমেন্ট এরকম হলো যারা লোন নিতে চাইলো না। 2002-03 সালে ব্যাংকাররা দেখলো আরে প্রাইম কাস্টমাররা তো লোন নিতে চাইছে না। আর সত্যিই তো ব্যাংকেরও তো কিছু পলিসি আছে। একটা লোকের মায়না 50,000 টাকা, তাকে তো আমি তার ইএমআই আমি 10,000 করতে পারি, 20,000 করতে পারি, তাকে তো 40,000 ইএমআই দিতে পারি না। সেই লোকটা খাবে কি তাহলে? তাহলে কাকে এখন উপায়? আমাদের তো বিজনেস টার্গেট আছে। তাহলে ঠিক আছে, প্রাইম কাস্টমার ছেড়ে বাকিদের লোন দিই। এই এসে গেল সাবপ্রাইম কাস্টমার। সাবপ্রাইম কাস্টমাররা কি বললো, ঠিক আছে আমরা লোন নেব, দিন। কি লোন? বললো হাউস লোন। বলে খুব ভালো কথা, মাথার উপরে থাকার জায়গা, বাসস্থান, হোম লোন নিয়ে নেবো, বিন্দাস নিয়ে নেবো, কোনো চিন্তা নেই। হোম লোন নিল। হোম লোন নিয়ে সমস্যাটা কোথায় হলো? হোম লোনের সমস্যাটা হলো এই সাবপ্রাইমদের দেখে ব্যাংকাররা খুব একটা কিছু দেখতে চাইলো না। যত পারো দিয়ে যাও, যত পারো দিয়ে যাও। এক এক সময় এক একটা সাবপ্রাইম কাস্টমার একটার বদলে দুটো লোন, 3টে লোন এরকম করে পপা করতে থাকলো এবং প্রচুর হলো। এইবার দুটো স্লাইড আগে একটা ঝট করে একটা জিনিস দেখিয়েছিলাম, যে ব্যাংক 100 টাকা, 150 টাকা, ওই যে বন্ডটা হলো 100 টাকার বদলে 110 টাকা, ওই যে বন্ডখানা হয়েছিল, ব্যাংকের নিয়ম অনুযায়ী তোমার অ্যাসেট কিরকম সেগুলোর একটা ক্লাসিফিকেশন করতে হয়। তাহলে যারা রেগুলার লোনটা পে করছিল তাদের ভালো রেটিং, মানে ভালো চাকরি, ভালো মাইনার কাস্টমার, সেই রেটিং গুলো বল হচ্ছে AAA। এভাবে রেটিং হয় আর কি। তারপরে হয় AA, BBB, BB, এরকম ভাবে রেটিং হয়। এগুলো মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট ব্যাংকে যারা পড়ে তাদের বেশি করে পড়াই, তোমাদের উপরে পড়াচ্ছি। এভাবে রেটিং হয়, ঠিক আছে? মানে বন্ডগুলোর রেটিং হয়। 100 টাকার লোন, 110 টাকা শোধ আসবে। এই 110 টাকার লোনের কাস্টমার কারা? সব গভর্নমেন্ট সার্ভিস, মানে ডেফিনেটলি পেমেন্ট করবে, টাকার ইনকাম নিয়ে কোনো অসুবিধা নেই, AAA। তারপরে কারা? সরকারি চাকরি প্লাস ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুব ভালো দিয়ে দিল। স্কুল টিচার, হেনা তেনা, এরকম করে মানে ক্লাস ওয়াইজ রেটিং হলো। একটা সময় দেখা গেল এই ভালো রেটিংওয়ালা যে বন্ডগুলো, সেখানে লোকে ইনভেস্ট করছে, অন্য ব্যাংকে ইনভেস্ট করছে। খারাপ রেটিংওয়ালা বন্ডগুলোতে লোকে ইনভেস্ট করতে চাইছে না। কি করা যায়? ক্ষতি হয়ে যাবে, কারণ এখানেও তো ইনভেস্ট করিয়েছি। ব্যাংকরা কুবুদ্ধি লাগালো, কি বললো, চলো বাবা আমরা কাজ করি এমন ভাবে, নতুন একটা প্রোডাক্ট আনি, সেটাকে বলি সিডিও। ঠিক আছে, এখানে দুটো AAA রেটিং এর দুটো বন্ডকে রাখবো,
আর ডবল বি মানে খারাপ বন্ডের 10 টাকা রাখবো, দেখিয়ে দেবো কাইন্ড অফ আগের দিনের আগের দিনের মাছটা ভালো রান্না হয়নি, পরের দিন মাছটা দিয়ে অন্য কিছু একটা পদ বানিয়ে ফেলেছি। আগের দিনের রোলে মাংসটা বিক্রি হয়নি, আগের দিনের চিকেনের যে ঝোল ছিল সেটাকে ভালো করে বিক্রি হয়নি, সেই মাংসটা তুলে এনে একটু কেটে ফেটে একটু ফ্রাই ট্রাই করে ওটা আমি রোলের মধ্যে লাগিয়ে দিয়েছি। এরকম একটা বুদ্ধি আর কি, যে মিক্স করে দিলাম। এইবার এখানে আবার লোকে অন্যান্য ব্যাংকরা আবার ইনভেস্ট করলো এরকম এই সিডিওর মধ্যে। এবার সেটা অ্যামাউন্টটা একটা দুটো অ্যামাউন্ট না, প্রচুর বড় বড় টাকার অ্যামাউন্ট। সমস্যাটা কোথায় হলো, কেন সাবপ্রাইম ক্রাইসিস বলতে শুরু করলাম বা হাউজিং ক্রাইসিস? কি ছিল কথাটা? লোনটা কি ছিল? হাউস লোন। হাউস লোন ছিল। হাউস লোন মানে কি? ভাই তুমি টাকা দেবে মাসে মাসে, নইলে তোমার বাড়ি বাজেয়াপ্ত হয়ে যাবে। যখন লোনের বোঝা বেড়ে গেল, যখন লোক লোন টানতে পারছে না, পাবলিক কি করলো? হোম লোন ছিল তো, কত তো সেটাই ছিল, ইএমআই দেবো বাড়িতে থাকবো, ইএমআই দিতে পারছি না বাড়ি ছেড়ে দিচ্ছি। তোমার বাড়ি তুমি বোঝো, তুমি তো ব্যাংক, তুমি তো বলেছো বাড়ি নিয়ে নেবে, নিয়ে নাও, আমার কি দরকার আছে ভাবার? তোমার বাড়ি তুমি বোঝো গা, আমার তো দায় নেই। আমি বাবা 6 মাস 9 মাস 2 বছর 3 বছর থেকেছি, আমার বাড়িতে থেকেছি, আমি পয়সা দিয়েছি, আমি এখন ইএমআই দিতে পারছি না, বাড়ি ছেড়ে দিলাম। আমি বুঝে নেবো আমি কোথায় থাকবো সেটা আমি বুঝে নেবো, আমার বাড়িতে নিয়ে দরকার নেই। আমি কমিউনিটি কিচেনে থাকবো, রাস্তায় থাকবো, যেখানে ইচ্ছা থাকি, আমার ইএমআই টানতে হবে না। ইএমআই পয়সা না গেলে আমি তো খেয়ে বাঁচবো, এমনিতেই তো আমি গরিব মানুষ, আমি তো পেট্রোল পাম্পে তেল দিই। এটা একটা লোক বললে সমস্যা ছিল না, সমস্যাটা হলো কোথায়? লাখ লাখ লোক বলতে শুরু করলো। যখনই কোন রকম বাড়ি ঠাড়ি চলে আসে, তখন কি হয়, সেটা ব্যাংক কি করবে? অকশন করে বেচে দেবে। হাজার হাজার লোক যখন বাড়ি ছাড়তে শুরু করলো, হাজার হাজার লাখ লাখ লোক যখন বাড়ি ছাড়তে শুরু করলো, কত অকশন করবে? কিনবেটাকে? বাড়ির দাম পড়তে শুরু করলো। বাড়ির দাম যেই পড়তে শুরু করলো, তার মানে কি, ব্যাংক চাইলো না 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 বাড়ির দাম পড়ে যাচ্ছে। প্রথমে তো ডিনাই করলো, মিথ্যা কথা বললো, বড় বড় সিনিয়র অফিসার এসে মিথ্যা কথা বললো। তারপরে যখন আলটিমেটলি হিট করছে ব্যাপারটা, যে না সত্যিই হচ্ছে, তখন কিছু করার উপায় নেই, কি আর করবে, তখন লস হচ্ছে, লস লস লস। এবার লসটা কোথায় হচ্ছে? একটা ব্যাংকের লোন আসছে না, সেটা তো ব্যাংকের ক্ষতি। কিন্তু সমস্যাটা কোথায় হলো? ওই যে লোনটার নামে বন্ড বানিয়েছিল, ওই যে বন্ড AAA BB এই যে বন্ডগুলো করেছিল, সিডিওর মধ্যে করেছিল, সেখানে একটা ব্যাংকের লোনের বুক সাইজের বন্ডের উপর অন্য ব্যাংক, তার সঙ্গে অন্য ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবাই মিলে ইনভেস্ট করেছিল। এবার সবাই নিয়ে পড়লো। কেন? কারণ একটা বন্ড, একটা 100 টাকার বদলে 110 টাকা আসছে এমনটা নয়, এরকম 1 কোটি যদি 100 টাকা থেকে থাকে, তার মধ্যে 80 লাখ লোকজন বলছে টাকা দেবো না। তাহলে ক্ষতিটা কত হলো? 80 লাখ টাকার তো ক্ষতি হচ্ছেই। 80 লাখ টাকার উপরে যারা যারা টাকা ইনভেস্ট করেছিল, সব শুধু একসঙ্গে ডুবে গেল। এইটা হচ্ছে ইউএস সাবপ্রাইম ক্রাইসিস। বোঝা গেল? চলো, এইখানটায় কেন বোঝালাম, যখন এরকম ভাবে মার্কেটে পড়লো, মার্কেট যখন পুরোপুরি ডুবে গেল, তখন কি হচ্ছে, কন্টিনিউ লাখ লাখ লোকের চাকরি যাচ্ছে। কারণ ব্যাংক যখন দেখছে আরে আমি তো ডুবে যাচ্ছি, আমি আর মায়না দেবো কি করে, আমার বন্ড ডুবছে, আমার শেয়ার ডুবছে, আমি মায়না দেবো কি করে, যাও আসো বাড়ি আসো। যে ক্যাশিয়ারটা ব্যাংকে বসে কাজ করছে তার হয়তো কোনো দোষ নেই, কিন্তু ব্যাংক বলছে আমি ডুবে যাচ্ছি, আমি তোমার চাকরিতে রাখতে পারবো না, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, ইউ মে লিভ নাও। এইরকম হয়েছিল। বোঝা গেল? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বুঝতে পারলে, একটু গল্প করে হয়তো একটু সময় নষ্ট করে ফেললাম তোমাদের, কিন্তু আশা করি তোমাদের কম্প্যাক্ট একটা ধারণা হয়েছে। সরি যদি একটু সময় নষ্ট হয়ে থাকে, বাট কারো কোনো ডাউট আছে? কারো কোনো, হ্যাঁ বলো, কার ডাউট আছে বলো, কুহেলি বলো কি ডাউট আছে। ওকে, চলো তাহলে আমরা এগিয়ে যাই, সময়টাকে ইউটিলাইজ করি। সাইক্লিং আনএমপ্লয়মেন্ট বলছিলাম, এবার হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট ইজ প্রেডিক্টেবল temporary joblessness occurring when demand for labor drop during off seasons in industries like agriculture, tourism, retail, caused by weather, holidays, school cycles, leading to layoffs after peak periods, after summer tourism or winter ski season, affecting workers in
দিস সাইক্লিক্যাল সেক্টরস। এটা মানে আর নতুন করে বোঝানোর কিছু নেই। সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এখানে কৃষিকাজের দুটো সিজন হয়, একটা হচ্ছে বপন করার, একটা হচ্ছে হারভেস্ট করার, মানে ফসল কাটার সময় হয়। তো ফসল কাটার সময় যত লোকের দরকার হয়, ফসল কাটা হয়ে গেলে কি তত লোক থাকে? এখানে যারা পাহাড়ে বেড়াতে গেছো, গরমকালে লোকে পাহাড়ে বেড়াতে যায়। আমাদের যদি বেঙ্গলের লোকেদের কথা বলি, কলকাতার লোকেদের কথাই বলি, আমরা গরম হলে, খুব গরমে কষ্ট পেলে আমরা চলে যাই দার্জিলিং ফার্জিলিং ঘুরতে চলে যাই। সেখানে আমরা গিয়ে দেখি কত কত হোটেল, কত গাড়ি, কত লোক সেখানে রোজগার করছে। সেই একই অ্যামাউন্ট অফ লোকজন কি এমপ্লয়েড থাকতে পারে দার্জিলিং এ যখন শীতকাল থাকে? বা ধরো যখন পুজোর সময় থাকে, যখন পুজোর সময় লোকে কলকাতায় আসবে ঠাকুর দেখতে, নিশ্চয়ই দার্জিলিং যাবে, বাট সেই অ্যামাউন্ট অফ থাকে কি? একই অ্যামাউন্ট অফ থাকে কি? নিশ্চয়ই না। তাহলে ডিমান্ড পড়ে যায়, তাহলে কি হলো? সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজন চলে গেলে, সিজনে চলে যাওয়ার পরে যে সময়টা থাকবে, অফ সিজন, যেটাকে আমরা সহজ কথায় অফ সিজন যেটাকে বলি আমরা, সেই সময়টা তাহলে আনএমপ্লয়মেন্ট হবে। সিজন টাইমে বেশি এমপ্লয়মেন্ট হবে, অফ সিজনে কম এমপ্লয়মেন্ট হবে। তাহলে সেটা অফ সিজনে যে কম এমপ্লয়মেন্ট হবে সেটাকে আমরা কি বলবো? সিজনাল আনএমপ্লয়মেন্ট বলবো। বোঝা গেল? আর এটা বোঝাতে হবে, রিপিট করতে হবে কিছু। পরেরটায় চলে যাই, পরের টপিকে যাই, পরেরটা এগোই। আচ্ছা, এছাড়াও আরো আনএমপ্লয়মেন্টের টাইপ আছে। আরো আনএমপ্লয়মেন্ট টাইপের, যেমন ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বলে একটা ব্যাপার আছে। ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কি? যখন মানুষ এমন জায়গায় এমপ্লয়েড আছে যেখানে অত লোকের দরকার নেই। তারপরে এমন হয় যেখানে মানুষের যোগ্যতা বেশি কিন্তু কম মাইনেতে চাকরি করছে, এরকম অনেক টাইপের আনএমপ্লয়মেন্ট আছে। আচ্ছা, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই, সেগুলো আমাদের মানে তোমরা চাইলে আমি তোমাদের পিডিএফ একটু আপলোড করে নেবো, বোঝার মতো বা ইম্পর্টেন্ট সেমন কিছু না, এগুলো যেন একটু বোঝার মতো। এবার আসি আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের কি কি স্কিমস আছে। প্রথমেই বলে রাখি, এই যে যোজনাটা আছে, এই যে যোজনাটা আছে, এটা এখন বিশাল ইম্পর্টেন্ট। কেন? এটা তো স্যার বহুদিন আগেকার যোজনা, এখন কেন ইম্পর্টেন্ট? কারণ এবছর পার্লামেন্টে এটাকে আপগ্রেড করেছে, গভর্নমেন্ট এটাকে আপগ্রেড করেছে। আমি তোমাদের নোটের মধ্যে ইচ্ছে করে এখানে এমন ভাবেই দিয়েছি যে এর বেসিকটাও থাকলো আর এটার যে আপগ্রেডেড স্কিম হয়েছে সেটাও থাকলো। ঠিক আছে, তোমরা এটা পড়বে। মেন পার্থক্য হচ্ছে এইখানে 100 দিনের কাজ হতো, এখানে 125 দিন হবে। ঠিক আছে, এখানে 15 দিনের দিয়ে পাওয়া যেত, এখানে একটু বেশি হবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে এই যে এই গল্পটা, সাপোর্ট টু এগ্রিকালচার, পজ ইন ওয়ার্ক ফর এগ্রিগেট 60 days ডিউরিং পিক সোয়িং অ্যান্ড হারভেস্টিং সিজন। মানে 100 দিনের কাজে তো এসব কোনো স্কিম, এসবের কোনো ব্যাপার ছিল না, কিন্তু 100 দিনের কাজ করতে গিয়ে যদি সেটা ফসল বপন করা এবং ফসল কাটার সময় থাকে, তখন এই 60 দিনের এমপ্লয়মেন্ট লোকের, যারা 100 দিনের কাজে নাম লেখাচ্ছে তাদের হতো না। তো এখন কি হবে? এগ্রিকালচারকে সাপোর্ট করার জন্য 60 দিনের গ্যাপ দেওয়া হবে, যখন ফসল বপনের সময় বা সোয়িং সিজন, এবং যখন হারভেস্ট সিজন, মানে যখন হারভেস্ট মানে যখন ফসল কাটা। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা যেহেতু একদম 2025-এর শেষের দিকে হয়েছে, আপকামিং সমস্ত পরীক্ষায় এগুলো এটা আসার চান্সেসটা বেশি। তো আমি এখানে যেখানে যেটা করেছি তোমাদের জন্য, যেহেতু তোমাদের বেশি ডিটেলসে না পড়ে শুধু রেলের জন্য পড়ছো তোমরা এখানে, তো তোমাদের মেন পয়েন্টগুলো জানাটা ইম্পর্টেন্ট, মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জানলেই হবে। তাই জন্য আমি এখানে একটা তুলনামূলক ইয়ে রেখেছি। আর এটা হচ্ছে দিস ইজ ভেরি অথেন্টিক, এটা নিয়ে কোনো তোমার চিন্তা নেই। এখানে দেখো পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরোর যে রিপোর্ট ছিল সেটা এখানে আমি কপি করে দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট, এটার একটা পুরো এন্টায়ার পিডিএফ আমি দিয়ে দিতে পারি, বাট সেটা তোমরা চাইলে নিজের থেকেও। বাবু, আই এম ভেরি সরি, তুমি এখন গ্লিচের জন্য শুনতে না পারলে আমি রিপিট করতে পারবো না। আমি জানিও না তুমি কতক্ষণে শুনতে পারোনি। আমার অলরেডি ক্লাসের টাইম শেষ, অলমোস্ট শেষের দিকে, তো আমাকে তাড়াতাড়ি এগোতে হবে। ঠিক আছে, তুমি একটুখানি পরে রিপিট করে বা পরে রেকর্ডিংটা দেখে নাও। এখন আমার এটা মানে তোমার জন্য এটা আমি রিপিট করতে পারবো না। ওকে, বাকিরা শুনেছো, বুঝতে পেরেছো? বাকিরা শুনেছো, বুঝতে পেরেছো? রেস্ট অফ ইউ তোমরা কি বুঝতে পেরেছো? রেস্ট অফ ইউ তোমরা কি বুঝতে পেরেছো?
এনি ডাউটস? যদি না থাকে তাহলে আমরা এগিয়ে যাই। এই জিনিসটা বাংলা ইংরেজিতে করা আছে। আচ্ছা, এখানে কৌশল বিকাশ যোজনা, আরো যোজনা দরকার হবে, যোজনাগুলো আরো আমি এখানে অ্যাড করে দেবো, তোমাদের চিন্তা নেই। তোমাদের একটা জিনিস দেখিয়েও রাখি, এটা মেন ইম্পর্টেন্ট, সেটা দেখানোর। আমি এখানে 2-3টে যোজনা দিয়ে তো পুরোপুরি হবে না, তোমার পরীক্ষার জন্য তোমাকে অনেক কিছুই পড়তে হবে। কারণ রেল পরীক্ষাতে তোমাকে চেষ্টা করবে তুমি যেটা পারো না সেইটা তোমাকে কোশ্চেনে দিয়ে তোমাকে ভুল অপশনে ক্লিক করতে বাধ্য করতে। তো তোমাকে একটা এভিনিউ দেখিয়ে দিই যেখানে তুমি খুব কাজের জিনিসটা পাবে, সেটা হচ্ছে আমাদের ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজে যাও। সেখানে গিয়ে গভর্নমেন্ট স্কিমসটা লেখো। এই যে এই পেজটা, তোমাকে গুগলে গিয়ে জাস্ট লিখতে হবে ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স স্কিমস, ঠিক আছে? এইখানে আমাদের এই টিমটা খুব ডেডিকেটেড টিম, খুব বিরাট বড় টিম, যারা কন্টেন্টটা রিসার্চ করে তোমাদের জন্য রেগুলার কন্টেন্ট আপডেট করতে থাকে। তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো এবং সমস্ত স্কিমসগুলো এখানে রয়েছে, যে যেমন ফর ইউথ জব স্কিল স্টার্ট আপসের জন্য কি স্কিমস আছে সেগুলো তোমাদেরকে অলরেডি এখানে দেওয়া আছে সমস্ত কিছু। আমি কিছু কিছু এখান থেকে পিক করে করে তোমাদের পিডিএফ এর যে আপলোড করার জায়গা সেখানে দিতে থাকবো, বাট আমি তো একটা লিমিটেড টাইম অবধি দিতে পারবো না, কারণ আমার একটা 10 দিন 15 মানে 10 দিন 11 দিনের টাইম আছে। তোমাদের এটা কাজ হবে টিল দ্য টাইম ইউ আর ক্র্যাকিং আ জব, এইগুলো থেকে এইখানে এই নোটগুলো থেকে নিজেদেরকে আপডেট করে নেওয়া। এগুলো মোটামুটি পিরিয়ডিক্যালি খুব তাড়াতাড়ি আপডেট হয়। এটা লাস্ট আপডেট হয়েছে তোমাদের জানুয়ারি 12তে এটা আপডেট হয়েছে, মাত্র 4 দিন আগে, ঠিক আছে? তো আমাদের ডেডিকেটেড টিম এগুলো আপডেট করতে থাকে, তোমরা এটা দেখতে থাকো এবং পড়তে থাকো। ওকে, আজকের টপিকের মধ্যে এটা রইলো। আর পিডিএফ এর অলরেডি আজকে পিডিএফ আপলোড আছে। এগ্রিকালচারের মধ্যে গ্রিন রেভলিউশনটা শুধু অ্যাড করে দেবো। গ্রিন রেভলিউশনের পার্টটা এগ্রিকালচারের, কিন্তু আমরা যখন 5 ইয়ার প্ল্যানিং পড়বো তখনকার মধ্যে, যেহেতু ওটা অনেক পুরোনো সময়কার হয়েছে 60-এর দশকে, তখন যখন পড়তে হতো ওটা আমরা তোমাকে এক্সপ্লেন করে দেবো। আমি চাইলে এগ্রিকালচারের ক্লাসেই করতে যেতাম, কিন্তু ক্লাস ডিস্টারবেন্সের জন্য আমি করতে পারিনি, বাট আমি ওটা তখন বুঝিয়ে দেবো। ওকে, আজকের ক্লাসে কোনো ডাউট? আজকে কোনো কিছু রিপিট করতে হবে? আজকের ক্লাসে কোনো ডাউট, কোনো কিছু রিপিট করতে হবে? কেমন লাগছে ক্লাস করে তোমাদের? কেমন লাগছে? ক্লাসে রোজ পড়া ধরছি বলে ভালো লাগছে না হেভি খারাপ লাগছে? স্যারটা হেভি কষ্ট দেয়, পড়া পড়ে আসতে হয়? কি দিয়ে সার্চ করবে? ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট স্কিম 2026, ব্যাংকার্স আড্ডা কারেন্ট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট স্কিমস 2026 এই বলে সার্চ করবে, ঠিক আছে? শোনো, যদি কারো মনে হয় যে হ্যাঁ স্যার কষ্ট লাগছে, রোজ পড়তে হয়, অনেক কাজ থাকে, অনেক সময় পাই না, জাস্ট মনে রাখো আমি তোমার এসব ফালতু ইমোশনের কোনো কেয়ার করি না। আমি একটা ইমোশনের কেয়ার করি, তোমার একটা ইমোশনের আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা দিন আসবে যে দিনটা তুমি কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসবে, নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবে, পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ এন্টার করবে, দেখিয়ে দেবে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর সো অ্যান্ড সো XYZ কোনো একটা প্রোফাইলের জন্য তুমি সিলেক্টেড। বাবার চোখে জল, মায়ের মুখে হাসি, সেইটা উঠবে, সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তার মধ্যে সেটা পাওয়ার জন্য যতখানি কষ্ট, পড়া ধরা, এখানে পড়া না পারলে বকাও খাবে, সেই সবগুলো তোমাকে সহ্য করতে হবে, ঠিক আছে? খুব সিম্পল কথা। লাস্ট পার্ট কোনটা বলো? লাস্ট পার্ট মানে কোনটা? কোন পার্টটা বলো সুরজিৎ ভৌমিক? তো আমার কাছে হিসাবটা খুব সিম্পল ভাই, পড়া হবে, পড়া ধরা হবে, রোজ পড়া হবে, চাপে যাবে রাখা হবে, পড়ে আসবে, চাকরি পাবে, খুব সিম্পল কথা। এবং আমি ওই ইমোশনটারই কেয়ার করি। বাকি তোমার কি স্যার আমার পেট ব্যথা ছিল, পড়তে পারিনি, হ্যান পারিনি, ত্যান পারিনি, এসব আমি শুনবো না। আমার কাজ একটাই, কোম্পানি আমাকে পয়সা দেয় যাতে লোকজনকে পুড়িয়ে চাকরি পাওয়াতে পারি, সো আই এম ডেডিকেটেড অনলি ফর দ্যাট।
তো তুমি তুমি এই 12 ঘন্টা 24 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে নিজের পড়া তৈরি করবে তোমার দায়িত্ব, আমার না। আমার একটাই দায়িত্ব, তোমাকে পাওয়ানো অবধি, জব পাওয়ানো অবধি তোমাকে পুশ করে যাওয়া, তোমাকে রেডি করে যাওয়া, তোমার প্রিপারেশন ঠিক আছে কিনা সেটা চেক করিয়ে দেওয়া। দ্যাটস ইট। এবং আমি যেটা করছি তোমার ভালোর জন্যই করছি। ভালোভাবে পড়া করার কিছু টিপস, সিম্পল, কিপ ইট ভেরি সিম্পল। শোনো, যারা আমার কাছে আরবিআই এর জন্য পড়ে তাদেরকে আমি রেগুলার লেখাই। ব্যাংকে যারা আরবিআই এর জন্য পড়ে সবার জন্য না, ক্লারিক্যালের জন্য পড়ে তাদের বলছি না, যারা আরবিআই লেভেলের পড়ে তাদের আমি রেগুলার লেখাই। তোমাদের তো সেসব বলতে পারি না। তুমি একটা কথা খুব সহজে বোঝো, বিশাল পাঠক, তোমাকে বলছি যে তোমার পরীক্ষার মেন ফান্ডাটাই হচ্ছে ম্যাথস, রিজনিং, এবং তারপরে আসছে জিকে। এবার জিকেতে তোমার ভাস্ট একটা মেজর রয়েছে, মানে ভাস্ট একটা জনার রয়েছে। ফর এক্সাম্পল, ইতিহাসও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, ইকোনমিও রয়েছে, ভূগোলও রয়েছে, সবই রয়েছে। তো তুমি একটা টপিকের উপরে বেশিক্ষণ আটকে থাকতে পারো না। সেটা করলে কি হবে, তোমার টপিকটা পড়তে ভালো লাগবে, জানতে ভালো লাগবে, কিন্তু পরীক্ষা রাখ হবে না। তার জন্য টপিকটা উপরে উপরে পড়ো, মেন কথাটা বোঝো, বুঝে এমসিকিউতে চলো। টপিকটা পড়ো, মেন কথাটা বোঝো, বুঝে এমসিকিউতে চলো। দ্যাট ইজ দ্য আলটিমেট ফান্ডা। তো তোমরা আপাতত এখান থেকে পড়তে থাকো। আর আমার সঙ্গে আমার সিনিয়র ম্যানেজমেন্টের কথা হচ্ছে, একটা সময় আসবে যখন মেবি 22 তারিখ বা 24-25 তারিখের পর থেকে আমি ইউটিউবেও কিছু সেশন আনবো, যেখানে ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে করবো, রেগুলার একটা করে সেশন রাখবো। সেরকম করে সেখানেও তোমাদের এই আমার সাবজেক্টের পার্টটা তোমাদের আমি রিভিশন করাতে চেষ্টা করব। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ওকে, 2টো বেজে গেছে, আমাকে স্টুডিও ছাড়তে হবে। কিছু ইম্পর্টেন্ট টিপস, আরে টিপস তো বলেই দিচ্ছি ক্লাসের মধ্যে, আর আমি কি টিপস দেবো? এর বেশি টিপস আমি জানি না। কিপ ইট সিম্পল, দ্যাটস দ্য অনলি টিপ। সাবজেক্ট পড়ো, বোঝো, প্র্যাকটিস করো। সাবজেক্ট পড়ো, বোঝো, এমসিকিউ প্র্যাকটিস করো। কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করো, এমসিকিউ প্র্যাকটিস করো। সিম্পল, কিপ ইট সিম্পল। বেশি ভেবে লাভ নেই। টিপস ফিপস কিছু না এখানে। টিপস দিয়ে লোকে শর্টকাট খোঁজে, শর্টকাট খুঁজতে যাও না, নর্মাল রাখো, কিপ ইট সিম্পল। যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স না থেকে থাকে, লেটাস মানে সাপোর্টে লেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ নেই বা এরকম কিছু। এবার আমি সেটা জানি না, আমি লিটারালি সেটা জানি না কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ব্যাচ আছে নেই, সেটা নিয়ে আমি মানে তোমাদের ব্যাচে এটা অফার করা হয় কিনা সেটাও আমি জানি না, সেটা নিয়ে আমি বলতে পারবো না। আই এম নট দ্য রাইট পার্সন। হাউএভার আমি জানি, নাজমুল তুমি ব্যাংকার্স আড্ডা 24/7 এর মধ্যে রয়েছো, এখন বলছো এমসিকিউ কোথা পাবে? আমাদের ফ্রিতে এমসিকিউ রয়েছে, তুমি নিজের অ্যাপটা চেক করো, তুমি অ্যাপ চেক করো, আমাদের অ্যাপে সব রয়েছে। আড্ডা 24/7 এসে তুমি এটা কোনোদিন ভেবো না যে তুমি শুধু কোর্সে পড়ছো বলে সবকিছু। এভরিথিং ইজ দেয়ার, এভরি অ্যাক্সেস ইজ গিভেন টু ইউ। কারেন্ট অ্যাফেয়ার্সটা খালি একবার চেক করে দেখো। সরি, কারেন্ট অ্যাফেয়ার্স বলছি, মানে এমসিকিউ এর জন্য তুমি যে তোমার যে অ্যাপ রয়েছে, অ্যাপে খালি একবার চেক করে দেখো কত টেস্ট আছে। দেখো, খালি টেস্ট দিয়ে দিয়ে শেষ করতে পারবে না, এত টেস্ট আছে। ওকে, কত টেস্ট দেবে? ঠিক আছে, এখন আমার কাছে সময় নেই, 2:02 বাজে, আমাকে শেষ করতে হচ্ছে। আমি নেক্সট দিন ক্লাসে তোমাদেরকে কোথা থেকে টেস্ট দেখতে হয় অ্যাপে সেটা একবার দেখিয়ে দেবো। ওকে, আমি এখন দেখাতে লিটারালি পারবো না, কারণ আমাকে স্টুডিওটা ছাড়তে হবে, অন্য ফ্যাকাল্টি ক্লাস নেবেন। ওকে, বাই বাই, টাটা।